আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবীর জন্মদিন স্মরণে সারা দেশে নানা আয়োজনের প্রস্তুতি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং বিস্ফোরণে আশপাশের গ্রামে বাড়িঘরে ফাটল। দক্ষিণ ভূমধ্য সাগরের ক্রিট দ্বীপের কাছ থেকে বাংলাদেশের সহ ৭৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার। এবারে বিস্তারিত। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল অর্থাৎ আজকের এই দিনে তিনি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ৬৩ বছর বয়সে একই দিনে মহানবী ইন্তেকাল করেন। বাংলাদেশে সহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এই দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা মহানবীর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুকের সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুটানের রাজাকে বহনকারী একটি বিশেষ বিমান সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে আজ ভোরে ঢাকায় যাত্রা বিরতি করে। বিমানবন্দরে প্রায় ১ ঘণ্টার অবস্থানকালে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতি ভুটানের রাজার সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। এ সময় রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তাদের সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিংয়ের প্রভাবে আশপাশের গ্রামের বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। ক্ষয়ক্ষতির নিরপেক্ষ জরিপ ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। ১৯৮৫ সালে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির সন্ধান পায়। আমি যেখানে দাঁড়িয়েছি এই পর্যন্ত কিন্তু সরকার অধিগ্রহণ করেছে। ঠিক আমার বাম পাশের অংশটুকু কিন্তু সরকার এখন খালি চিহ্নিত করে রেখেছেন, তবে এখনো অধিগ্রহণ করেননি। কয়লা উত্তোলনের ফলে এখানে মাইনিং বিস্ফোরণের ঘটনা ঘটে। এই মাইনিং বিস্ফোরণের ঘটনার কারণেই এই এলাকায় কৃত্রিম ভূমিকম্পের সৃষ্টি হয়। প্রতিদিন কয়েকবার ভূমিকম্পর মতন এই এলাকা কেঁপে উঠে, যার কারণে এলাকার যে বসত বাড়ি সেটি কিন্তু বেশিরভাগই কিন্তু এলাকায় ফেটে গিয়েছে। এই ঝুঁকি নিয়ে তারা কিন্তু বসবাস করছে। এই কৃত্রিম ভূমিকম্প কয়লা খনি কর্তৃপক্ষ থেকে যে সৃষ্টি, এটি এমন কম্পন ভাই যে রুম থেকে ছেড়ে আমাদের দৌড় দিতে হয়। আমরা সন্ধ্যার পর যখন আমরা ঘুমাতে যাই মনে হয় আমরা আর সকালবেলা উঠবো না। বাইরে হইতে হইতে আর কি মনে হয় যে গায়ে পড়বে। ঘর বাড়ি থাকার অনুপযোগী একবারে। আমরা যেখানে আসি খুব কষ্টের মধ্যে আসি। কয়লা খনি কর্তৃপক্ষ, আমরা এর আগেও কথা বলছি, কিন্তু তারা ঠিক সঠিকভাবে পরিচালনা করে না। ঘুমাতে পারে না। ঝড় বৃষ্টি আসলে আমাদের ফাটল দিয়া পানি ভেতরে ঢোকে, ঘরের বাইরে বসে রাত কাটাতে হয়। কয়লা খনির যখন বোমা হয় তখন শব্দতে ঘর বাড়ি ভূমিকম্পের মতো কাঁপে। রেল ব্যবস্থা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি, কোথায় যাই কি করি, সরকার আমাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না। আরো দুঃখজনক হলো যে এখানে আমাদের টিউবওয়েল আগে পানি উঠতো, সেই টিউবওয়েলের পানির ব্যবস্থা এখন পাওয়া যায় না। সাবমার্সিবল দিয়ে আমাকে পানি উঠাইতে হয়। কারেন্ট না থাকলে আমরা সে পানির কোনো উদ্দেশ্য পাই না, এবং এই পানির মধ্যে আর্সেনিক বা আয়রন অত্যন্ত বেশি, যেটা পান করার অনুপযোগী। যে বড়পুকুরিয়া বাজার সংলগ্ন বেশ কয়েকটি যে গ্রাম রয়েছে, এর মধ্যে বাঁশপুকুর, কালুপাড়া সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে দেবে গিয়েছে। কিছু গ্রাম আংশিক দেবে যাচ্ছে। এই এলাকার মানুষেরা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি এই এলাকার মানুষকে অধিগ্রহণের আওতায় আনা হয় তাহলে এই এলাকার লোকেরা অন্যত্র গিয়ে বসবাস শুরু করতে পারে। সুলতান মাহমুদ, দীপ্ত টেলিভিশন, দিনাজপুর, বড়পুকুরিয়া। নারায়ণগঞ্জে গ্যাস সংকটে বিপাকে পড়েছে নিটওয়্যার ও ডাইং শিল্প। কমে গেছে উৎপাদন, বাড়ছে লোকসান। সমস্যার দ্রুত সমাধানের দাবি শিল্প মালিকদের।
নারায়ণগঞ্জে নিটওয়্যার কারখানার পাশাপাশি গড়ে উঠেছে ডাইং শিল্প, কিন্তু দীর্ঘদিনের গ্যাস সংকটে এখন এ দুই শিল্পই হুমকির মুখে। কারখানায় গ্যাসের চাপ প্রয়োজন 10 থেকে 15 PSI, অথচ মিলছে 5 থেকে 7 PSI। দিনের বড় সময় চাপ নেমে যাচ্ছে প্রায় শূন্যে। এতে অনেক কারখানায় উৎপাদন কমেছে শতকরা 50 থেকে 60% পর্যন্ত। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কাজ করতে পারতেছি না, আমাদের যে পরিমাণ প্রোডাকশনের দরকার ওই পরিমাণ প্রোডাকশন হচ্ছে না। অন টাইমে যে স্যালারি দিব, অন টাইমে শিপমেন্ট করব, আদৌ কোনো কিছু করা যেতেছে না। এই ব্যবসার উত্তরণের জন্য আগে যেসব অসুবিধাগুলো ছিল, প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূর করবে এবং এই ব্যবসাটা যাতে আরো স্মুথভাবে চলে সেটার সমস্ত ব্যবস্থাগুলো সরকার করবে। এ অবস্থায় গ্যাসের বিকল্প হিসেবে ডিজেল জেনারেটর ব্যবহার করতে হচ্ছে, যা ব্যয়বহুল। ডাইং শিল্পে মাঝপথে গ্যাস বন্ধ হলেই নষ্ট হয় কাপড়ের মান, ফলে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমরা টোটাল উৎপাদন বলে চলে বন্ধ অবস্থায় আমরা শ্রমিকদেরকে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এই যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু শুধু আমাদের এই শিল্প না, দেশের অর্থনৈতিক একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। অনেক কারখানায় গ্যাস সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানান বিকেএমইএ সভাপতি। সরকার যেন আমাদেরকে সুনির্দিষ্ট একটা দিক নির্দেশনা দেয়, আমরা কি করব। আমরা কি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে আমরা কি গ্যাসের উপর নির্ভরশীল থাকবো, নাকি অল্টারনেটিভ আমরা অন্য কোনো এলপিজি অথবা আমাদের সোলার অথবা আমাদের যে কোল বেস বয়লারের দিকে আমরা যাব। শিল্প মালিকদের আশঙ্কা, দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে উৎপাদন ও রপ্তানিতে আরও বড় ধাক্কা আসতে পারে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এর আগে যেমনটি জানাচ্ছিলাম, আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই উপলক্ষে দিনাজপুরে চলছে নানা আনুষ্ঠানিকতা। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, পবিত্র ঈদে মিলাদুন্নবী ঘিরে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন? আপনি জানেন যে আজকে বিশ্ব নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আয়োজন উপলক্ষে এইমাত্র র্যালি কিন্তু শুরু হচ্ছে। দিনাজপুরের শহরের বিভিন্ন পয়েন্ট থেকে এরকম করে পিকআপ ভ্যানের উপরে বিভিন্ন যে মুসল্লিরা তারা তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে কিন্তু এখানে আসেন। এখানে আমরা এখন ঠিক দাঁড়িয়ে আছি দিনাজপুরের একাডেমি স্কুলের প্রধান ফটকের ঠিক সামনে। এখান থেকেই মূলত প্রধান যে র্যালিটি সেটি কিন্তু বের হচ্ছে। দিনাজপুরের যে হযরত মাওলানা আল বুখারীর এরশাদের নেতৃত্বে কিন্তু মূলত এই র্যালিটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই র্যালিটি দিনাজপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কিন্তু এই দিনাজপুর যে একাডেমি স্কুলটি রয়েছে ঠিক একাডেমি স্কুলের সামনে কিন্তু আবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যে পৃথিবীতে এসেছিলেন, মানবতার দূত হিসাবে এসেছিলেন, পৃথিবীতে শান্তির যে বাণী তিনি পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন, সেই জিনিসগুলোই কিন্তু এখানে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। সব মিলে দিনাজপুরের যে আপামর যে মুসলিম জনতা রয়েছেন, এখানে বিশেষ করে আমরা দেখেছি যে আবাল বৃদ্ধ এবং যুবকেরাও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করছেন এবং সবারই কিন্তু একটাই কথা যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিন উপলক্ষে তার সান্নিধ্যে তার দুইটি কথা শোনার জন্য এবং তিনি পৃথিবীতে যে মানবতার দূত হিসেবে এসেছিলেন এবং শান্তির বাণী পৌঁছে দিয়েছেন, মানব সমাজকে সভ্যতার দিকে নিয়ে গিয়েছেন, সেই কথাগুলো কিন্তু তারা শোনার জন্য এবং সেটি আগামীতে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু এই আজকের এই র্যালি অনুষ্ঠিত হচ্ছে। সুমনা। সুলতান, ধন্যবাদ আপনাকে। এবারে থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো উদ্দীপনার।
চাকরি, সংসার আর ব্যস্ত জীবনের মাঝেও নিজের স্বপ্ন ভুলে যাননি খাগড়াছড়ির শিক্ষক মোহাম্মদ রাজন মিয়া। তিনি ছুটে চলেছেন স্বপ্ন পূরণের দৌড়ে। এর মধ্যে ২৯ ঘন্টায় ২১৪ কিলোমিটার দৌড়ে অর্জন করেছেন তৃতীয় স্থান। এবার আয়রনম্যান জয়ের লক্ষ্য তার। দৌড় রাজনের কাছে শুধু শরীরচর্চা নয়, স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নাম। স্কুল জীবন থেকেই অ্যাথলেটিক্সে হাতেখড়ি। ৩৩তম BCS এর মাধ্যমে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু থামেনি দৌড়। ২০২০ সালে শুরু হয় আল্ট্রা রানের যাত্রা। এরপর কিশোরগঞ্জ ম্যারাথন, কক্সবাজার মেরিন ড্রাইভের ৫০ কিলোমিটার, বান্দরবান হিল ম্যারাথন সহ বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ২০২৫ সালে কক্সবাজারের ১৬১ কিলোমিটার রানে দ্বিতীয় এবং দেশের প্রথম স্টেডিয়াম রানে ২১৪ কিলোমিটার দৌড়ে হন তৃতীয়। শুধু দৌড় নয়, সাঁতারেও পারদর্শী এই শিক্ষক। টেঙ্গী নদীতে ১১ এবং কাপ্তাই হ্রদে ১২ কিলোমিটার সাঁতার সম্পন্ন করেছেন তিনি। প্রাপ্তির জায়গাটা হচ্ছে সুস্বাস্থ্য, সুবল মানে সুন্দর দেহ এবং সুস্থ মন। আর যদি বলতে চাই যে আমি ইতোমধ্যে প্রায় ১৫ থেকে ২০টা ইভেন্টে আমি চ্যাম্পিয়ন, প্রথম রানার্স আপ, দ্বিতীয় রানার্স আপ হয়েছি। যেই সব জায়গায় আয়রনম্যান হয়, মালয়েশিয়া, ওখানে পার্বত্য অঞ্চল থাকে, অনেক বেশি এলিভেশন গেইন করতে হয়। তাই আমি ৩ বছর যাবত আছি খাগড়াছড়িতে, যেন নিজেকে আন্তর্জাতিক মানের একজন আয়রনম্যান হিসেবে তৈরি করতে পারি। খেলাধুলার পাশাপাশি কর্মজীবনকেও সমান গুরুত্ব দেন বলে জানান তার সহকর্মী ও শিক্ষার্থীরা। পড়াশোনার বাইরে আমরা খেলাধুলা কিভাবে করব এবং মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করব, সেগুলো বিষয়ে আমাদেরকে সুস্পষ্টভাবে ধারণা দেয়। রাজন স্যার যেমন পড়ালেখা নিয়ে অনেক কিছু শেখান, তেমন হেলথ নিয়েও অনেক কিছু বলেন। এই সমস্ত যে এক্সট্রা কারিকুলাম কাজ বা অন্যান্য কাজগুলি করেন, সামাজিক দায়িত্ব পালন করেন, তাতে কলেজে পাঠদানে বা শ্রেণী কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটে না। এবার লক্ষ্য পূর্ণাঙ্গ আয়রনম্যান। ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০.২ কিলোমিটার সাইক্লিং আর ৪২.২ কিলোমিটার দৌড়। সীমিত সামর্থ্য আর ব্যস্ততার মাঝেও থামতে চান না রাজন। স্বপ্ন একটাই, বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরা। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। শিশুদের ভয়হীন, বৈষম্যহীন ও সৃজনের মুক্ত আলোয় বেড়ে ওঠার লক্ষ্যে কবি কাজী নজরুল ইসলামের বার্তা ছড়িয়ে অনুষ্ঠিত হলো আমি হব সকালবেলার পাখি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই আয়োজনে অংশ নেন নানা বয়সী শতাধিক শিশু শিল্পী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নজরুলের গান, কবিতা শিশুদের বেশি বেশি চর্চার উপর গুরুত্বারোপ করেন। পরে শিশু শিল্পীরা একে একে পরিবেশন করে গান, নৃত্য, আবৃত্তি। এতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু কিশোররাও নৃত্য পরিবেশন করে। একেবারে শূন্য থেকে শুরু করে বিটোপিয়া গ্রুপ দেশের অন্যতম আইটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে এর কর্মী সংখ্যা প্রায় ৫,০০০। এই গ্রুপের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সলিউশন এবং ডেটা সেন্টারের মতো নতুন সেবা যুক্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান ও ব্রাজিল সহ অন্তত ৮০টি দেশে বিটোপিয়া গ্রুপের কার্যক্রম বিস্তৃত। কেবলমাত্র ৫ লাখ টাকা দিয়ে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, অথচ এখন প্রতি মাসে বেতন বাবদ খরচ হয় প্রায় ৮ কোটি টাকা। মাত্র ৫ লাখ টাকা বিনিয়োগ এবং ৭ জন কর্মী নিয়ে ২০১৭ সালে প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান বিডি কলিং আইটির যাত্রা শুরু হয়েছিল। ৮ বছরে প্রতিষ্ঠানটি সম্প্রসারিত হয়েছে বহুগুণ। কিভাবে এই সফলতা আসলো, চলুন সেই গল্পই শুনি। শুরুর দিকে বিটোপিয়া গ্রুপ ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ভিজুয়াল ও ক্রিয়েটিভ ডিজাইন, ডাটা এন্ট্রি এবং ডিজিটাল মার্কেটিংয়ের মতো কাজ করত। এখন বিটোপিয়া গ্রুপের অধীনে কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড সলিউশন এবং ডাটা সেন্টারের মতো নতুন নতুন সেবা যুক্ত হয়েছে। গ্রুপটি নবায়নযোগ্য শক্তি, বৈদ্যুতিক সরঞ্জাম, সাপ্লাই চেইন এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও বিনিয়োগ করেছে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করি, যেমন 2D প্ল্যান, ক্লায়েন্টের বাসা বাড়ি বিভিন্ন ধরনের ডিজাইন বা ল্যান্ডস্কেপ প্ল্যান বা এই টাইপের আর কি কাজ দেয়। আপডেট টেকনোলজি সেগুলো ইউজ করে আমরা তাদের একটা সুন্দর মডার্ন ওয়েব অ্যাপ
অথবা মোবাইল অ্যাপ্লিকেশন ডেলিভারি করে থাকি। এটি স্বাস্থ্যসেবা, জ্বালানি ও অবকাঠামোর মতো নির্দিষ্ট কিছু শিল্প খাতে পূর্ণাঙ্গ প্রযুক্তি সেবা প্রদান করছে। এই গ্রুপের মোট ব্যবসার প্রায় 80 থেকে 90% যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। গত অর্থ বছরে বিটোপিয়া গ্রুপের সম্মিলিত বার্ষিক আয় ছিল প্রায় 200 কোটি টাকা। এখন তো আমাদের 22টা এসবিও, প্রায় 5000 মতো এমপ্লয়ি কাজ করছে। 80টারও বেশি দেশে আমাদের ক্লায়েন্ট আছে, আর 5টা দেশে আমাদের পার্টনার আছে যারা বেসিক্যালি নিজস্ব অফিস এবং কোলাবোরেট অফিস এবং ইভেন তারা পার্টনার হিসেবে, সেলস পার্টনার হিসেবে আমাদের সাথে কাজ করছে, যারা ওখান থেকে ওই দেশে থেকে প্রজেক্টটা সিকিউর করছে। আমাদের এখানে আমাদের ইআরপি সিস্টেমে আসতেছে প্রজেক্টটা, এখান থেকে আমরা এখানকার রিসোর্স দিয়ে ওই কাজটা কমপ্লিট করে আবার ক্লায়েন্টকে বুঝিয়ে দিচ্ছি। এআইতে বিনিয়োগের পাশাপাশি গ্রুপটি বিশ্ববাজারে দ্রুত নিজেদের বাজার সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে। একই সাথে তারা অন্যান্য স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের পণ্য আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে চায়। আমরা স্পেশালি একটা আলাদা সার্ভিস দিচ্ছি, সেটা হলো এআই অটোমেশন, এবং এআই দিয়ে আপনার টোটাল অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি বৃদ্ধি করা। সো এই জায়গাটাতে আমরা ফোকাস করে এখন প্রায় 600-এর মতো এআই ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করছি। এক ঝাঁক নিবেদিত প্রাণ, দক্ষ ও সৃজনশীল কর্মী নিয়ে দেশের রপ্তানি বাজার আরও এগিয়ে নিতে চায় বিটোপিয়া গ্রুপ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছ থেকে বাংলাদেশি সহ ৭৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের একটি ড্রোন সমুদ্রে ভাসমান 2 নৌকার অবস্থান শনাক্ত করে। পরে সেখানে অভিযান চালিয়ে নৌকা দুটিতে থাকা অভিবাসন প্রত্যাশীদের নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত 2 নারী ও 2 শিশু রয়েছে। তাদের মধ্যে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত সুদানের নাগরিকও রয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিট ও কাছের গাভাদোস দ্বীপ গ্রিসে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন রুটে পরিণত হয়েছে। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, মহানবীর জন্মদিন স্মরণে সারা দেশে নানা আয়োজনের প্রস্তুতি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির মাইনিং বিস্ফোরণে আশপাশের গ্রামে বাড়ি ঘরে ফাটল। দক্ষিণ ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের কাছ থেকে বাংলাদেশি সহ ৭৯ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে। শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি, কিন্তু